মেঘের ভেতরে এক ধরনের চাপা উত্তাপ, যেন কোনো অদৃশ্য ঝড় শ্বাস নিচ্ছে। প্রধান উপদেষ্টার দপ্তরের করিডোরে আলো কম, কিন্তু জরুরি কাগজপত্রের গন্ধ তীব্র। দপ্তরের চতুর্থ তলায় জানালার পাশে দাঁড়িয়ে আছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। তার মুখে কোনো সংশয় নেই, বরং এক অদ্ভুত শান্ত দৃঢ়তা, যেন বহু দূরের যুদ্ধের আওয়াজ তিনি আগেই শুনে ফেলেছেন, অন্যরা এখনও শুনে উঠতে পারেনি। দূরে কোথাও যুদ্ধবিমানের শব্দ ভেসে আসছে, নরম কিন্তু ধারালো। একজন উপদেষ্টা এসে ফাইল এগিয়ে দিল। স্যার, ড্রোন ফ্যাক্টরির চূড়ান্ত অনুমোদন। প্রফেসর মোহাম্মদ ইউনূস ফাইল দেখলেন। তার চোখের ভাঁজে ক্লান্তি নয়, বরং ইতিহাসের বোঝা। তিনি জানেন রাষ্ট্র সংস্কার, ন্যায় বিচার, নির্বাচন এসব প্রয়োজনীয়, কিন্তু রাষ্ট্রের উপর ঝুলে থাকা বিশ্ব রাজনীতির ঝড় আরও বড়। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি জানালার ওপরে হাত রাখলেন। মানুষ ভাবছে আমরা কেনাকাটায় মেতে উঠেছি, তিনি ধীরে বললেন, কিন্তু তারা বুঝতে পারে না আজকের পৃথিবী ভাত কম খেয়েও বেঁচে থাকতে পারে, কিন্তু নিরাপত্তা ছাড়া একদিনও টেকা যায় না। করিডোরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। মনে হলো সময় নিজেই তার পাশে দাঁড়িয়ে মাথা নেড়ে স্বীকৃতি দিচ্ছে। এই শান্ত দৃঢ়তা থেকেই শুরু হয়েছিল বাংলাদেশের নতুন প্রতিরক্ষা নকশা। একটি নকশা যার লক্ষ্য যুদ্ধ নয়, বেঁচে থাকা। ডক্টর ইউনূস সরকারের সূচনা হয়েছিল তিনটি অঙ্গীকার নিয়ে: রাষ্ট্র সংস্কার, ন্যায় বিচার এবং অবাধ নির্বাচন। রাজপথের আন্দোলনে নিহত তরুণদের রক্ত, বিশ্ববিদ্যালয়ের চত্বরে জেগে থাকা হাজার মানুষের আশা, সব মিলিয়ে এই সরকারের জন্ম যেন এক নতুন অধ্যায়ের সূচনা ছিল। কিন্তু ১.৫ বছর পর চিত্রটা আর আগের মতো নেই। রাষ্ট্রের প্রতিটি কৌশলগত বৈঠকে এখন আলোচ্যসূচির শীর্ষে থাকে প্রতিরক্ষা সক্ষমতা। অর্থাৎ যে সরকার সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে এসেছিল তারা এখন ব্যস্ত অস্ত্র, যুদ্ধবিমান, সাবমেরিন আর ড্রোনের হিসাব কষায়। একজন সাবেক আমলা নাম প্রকাশ না করার শর্তে বললেন, অর্থনীতি এখনও দুর্বল, রিজার্ভ সংকট তীব্র, তবু কেন এত বড় সামরিক ব্যয়? এটা হয় আত্মরক্ষার কৌশল, নয় রাজনৈতিক নিরাপত্তার ঢাল। এই মন্তব্যই এখন ঢাকার রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে। বাংলাদেশে এখন যে সামরিক চুক্তিগুলো চলছে তা শুধু অভ্যন্তরীণ নিরাপত্তা নয়, এগুলো নতুন ভূরাজনৈতিক অবস্থান তৈরি করছে। চীনের সঙ্গে ড্রোন ফ্যাক্টরি প্রকল্প, পাকিস্তানের সঙ্গে JF-17 থান্ডার যুদ্ধবিমান, ইউরোপের সঙ্গে ইউরোফাইটার টাইফুন, তুরস্কের T-129 অ্যাটাক হেলিকপ্টার, দক্ষিণ কোরিয়ার সাবমেরিন, এমনকি যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হক হেলিকপ্টার। এই পুরো তালিকায় যেন এক অদ্ভুত ভারসাম্যের খেলা। চীনের প্রযুক্তি মানে বেইজিংয়ের প্রভাব, পাকিস্তানের যুদ্ধবিমান মানে ইসলামাবাদের সখ্য, ইউরোপের টাইফুন মানে পশ্চিমা বিশ্বাস অর্জন, আর যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হক মানে ওয়াশিংটনের আশীর্বাদ। সবাইকে একসঙ্গে খুশি রাখা সম্ভব? ইতিহাস বলে কখনো না। তবু বাংলাদেশ চেষ্টা করছে, কারণ ডক্টর ইউনূস বুঝতে পেরেছেন রাজনৈতিক বৈধতা এখন কূটনৈতিক শক্তির ওপর নির্ভরশীল। চীনের সহায়তায় ৬০০ কোটি টাকার ড্রোন কারখানা, পাকিস্তানের সঙ্গে ৯,০০০ কোটি টাকার JF-17 চুক্তি, আর চীনা J-10C বা 10C যুদ্ধবিমান কেনায় সম্ভাব্য ২৭,০০০ কোটি টাকার ব্যয়। এই সংখ্যাগুলো শুধু বাজেটের অঙ্ক নয়, এটা আগামী ২ দশকের অর্থনৈতিক দায়। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিমান কেনা মানে শুধু অস্ত্র কেনা নয়, এটা রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ ও প্রযুক্তি নির্ভর এক দীর্ঘমেয়াদী বন্ধন। এই চুক্তিগুলো যে দেশগুলোর সঙ্গে হচ্ছে তার মানে আগামী দশক জুড়ে বাংলাদেশ ওই দেশগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়বে। তাই সিদ্ধান্তগুলো এখনই ইতিহাস লিখছে। কিন্তু এদিকে সাধারণ মানুষ জিজ্ঞেস করছে, রিজার্ভ কমছে, জীবনযাত্রার ব্যয় বাড়ছে, তাহলে যুদ্ধবিমান এখন কেন? পাকিস্তানের সঙ্গে JF-17 চুক্তির খবর প্রকাশের পর সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া এসেছে ভারত থেকে। দ্য হিন্দু লিখেছে, বাংলাদেশ যদি পাকিস্তানের যুদ্ধবিমান নেয় তাহলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্য ভেঙে পড়বে। ভারতের উদ্বেগ অকারণ নয়, কারণ এই চুক্তি মানে ভারতের দুই শত্রু চীন ও পাকিস্তান এখন ঢাকার সামরিক অংশীদার। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মন্তব্য করেছেন, বাংলাদেশের এই সামরিক মোড়লিতে রাজনৈতিক বার্তা স্পষ্ট, তারা আর ভারতের ছায়ায় থাকতে চায় না। কিন্তু ভারত একা নয়, ওয়াশিংটনেও গুঞ্জন বাংলাদেশ হয়তো চায়না পাকিস্তান টেকনো অ্যালায়েন্সে যোগ দিচ্ছে। এদিকে বেইজিংয়ের গণমাধ্যমে প্রশংসার ঢেউ। বাংলাদেশ এখন নতুন আত্মবিশ্বাসে উদ্ভাসিত। এই বহুমুখী প্রতিক্রিয়া প্রমাণ করছে ঢাকার সামরিক পদক্ষেপ এখন আঞ্চলিক শক্তি ভারসাম্যের নতুন কেন্দ্রবিন্দু। ডক্টর ইউনূস আন্তর্জাতিক মঞ্চে মানবাধিকার, গণতন্ত্র আর স্বচ্ছতার প্রতীক, কিন্তু ভেতরে ভেতরে তার সরকার চালাচ্ছে সবচেয়ে বড় প্রতিরক্ষা রূপান্তর।
অনেকে বলছেন এটা সফট ফেস হার্ড কোর নীতির প্রতিফলন, বাইরে নরম ভেতরে কঠোর। একজন রাজনৈতিক বিশ্লেষক বললেন, ডক্টর ইউনূস বুঝেছেন সংস্কারের ভাষায় যতই বলা হোক, ক্ষমতা টিকিয়ে রাখতে হলে লাগবে শক্তির বার্তা। এই শক্তির বার্তাই এখন যুদ্ধবিমান আর ড্রোনে প্রতিফলিত হচ্ছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো তেমন প্রচার করছে না, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভেতর প্রতিদিনই নতুন প্রস্তাব আসছে। আরও দ্রুত এগোতে হবে, সময় কম। এ যেন এক দৌড়, নির্বাচনের আগেই দেশের প্রতিরক্ষা নীতি নতুন করে লিখে ফেলার দৌড়। রাজধানীর বাইরে গ্রামগঞ্জে মানুষ হয়তো অনেকেই জানে না কত বড় পরিবর্তন হচ্ছে দেশের কৌশলগত কাঠামোয়। চায়ের দোকানে এখনো আলোচনা, বিচার হবে তো? কেউ ভাবছে না এই চুপচাপ রাতগুলোয় কোটি কোটি টাকার সামরিক চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। এক অর্থনীতিবিদ বললেন, বাংলাদেশ যে অর্থনৈতিক চাপের মধ্যে আছে, সেখানে প্রতিরক্ষা ব্যয় বাড়ানো মানে উন্নয়ন খাতে কাটা। আগামী প্রজন্মের ঘাড়ে তোলা হচ্ছে দায়ের বোঝা। কিন্তু সরকারি কর্মকর্তারা বলছেন এটা ভবিষ্যতের বিনিয়োগ। যে রাষ্ট্র আত্মরক্ষায় দুর্বল, সে কোনো সংস্কার টিকিয়ে রাখতে পারে না। দুই পক্ষের তর্কে একটা সত্য ক্রমশ পরিষ্কার, রাষ্ট্রের সংস্কার এখন আর শুধু রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটা অস্ত্রের ভাষায়ও লেখা হচ্ছে। আজকের বিশ্বই এখন এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র। শক্তিধর রাষ্ট্রগুলো কেবল ট্যাঙ্ক মিসাইল নিয়ে লড়ছে না। ডেটা, সাইবার নেটওয়ার্ক, স্যাটেলাইট নজরদারি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন শর্ম, এই নতুন উপাদানগুলোই আধুনিক শক্তির মূল হাতিয়ার। এই বাস্তবতা এমন, যেখানে যুদ্ধ ঘোষণা ছাড়াই একটি দেশকে বিপর্যস্ত করে ফেলা যায় তার বিদ্যুৎ ব্যবস্থা, ব্যাংকিং নেটওয়ার্ক, ডিজিটাল অবকাঠামো বা বন্দরগুলো লক্ষ্য করে পরিচালিত সাইবার অপারেশনে। বাংলাদেশ একটি উদীয়মান অর্থনীতি। সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, রপ্তানি শিল্প সবই এখন বৈশ্বিক সংকটের মাঝেও টিকে থাকার জন্য অপরিহার্য। কিন্তু এইসব অর্জন তখনই অর্থবহ যখন দেশ নিরাপদ থাকে। রাজনৈতিক সংস্কার, ন্যায় বিচার ও অবাধ নির্বাচন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করে। কিন্তু রাষ্ট্রকে টিকিয়ে রাখার প্রথম শর্ত নিরাপত্তা। বিশ্বের মানচিত্রে ছোট রাষ্ট্রকে আজ আর কেউ রক্ষা করে না। সাম্রাজ্যের ছায়া আগের মতো নেই। জোট রাজনীতি আগের মতো পরিষ্কার নয়। প্রতিটি দেশ এখন নিজের ঢাল নিজেকেই গড়তে বাধ্য। তাই বাংলাদেশের প্রতিরক্ষা নীতি যদি দ্রুত রূপান্তর না ঘটাতো, তবে পিছিয়ে পড়ার শঙ্কা ছিল বাস্তব। এই পটভূমিতেই ইউনূস সরকারের সিদ্ধান্তগুলো স্পষ্ট হতে শুরু করে। দেশকে কেবল শান্তির ভাষণ দিয়ে রক্ষা করা যাবে না, প্রয়োজন প্রস্তুতি, সক্ষমতা এবং আধুনিকীকরণ। শহর ঘুমিয়ে পড়েছে, বাতাস থমথমে। প্রধান উপদেষ্টার দপ্তরের জানালা থেকে একটি ক্ষীণ আলো বের হচ্ছে। প্রফেসর ইউনূস একা বসে আছেন, তার সামনে দেশের মানচিত্র, কালো কলম দিয়ে আঁকা ছোট ছোট বিন্দু। ড্রোন ঘাঁটি, সাবমেরিন রুট, রাডার স্টেশন, বিমান ঘাঁটি। কিছু মানুষের চোখে এগুলো ব্যয়, কিন্তু তার চোখে এগুলোই স্বাধীনতার দেয়াল। হঠাৎ আকাশে একটি আলো দেখা গেল, ছোট, দ্রুত, নিঃশব্দ। সম্ভবত পরীক্ষামূলক ড্রোন, সম্ভবত ভবিষ্যতের বাংলাদেশের প্রথম অভিভাবক। ইউনূস ধীরে বললেন, মানুষ ভাববে আমি কেন এত কিনলাম। আমি চাই না তারা আজ বুঝুক। যেদিন ঝড় আসবে সেদিন তারা বুঝবে, ডাল ভাত খেয়েও বাঁচতে হলে দেশকে আকাশ থেকে সমুদ্র পর্যন্ত সুরক্ষিত রাখতে হয়। বাইরে রাত আরো অন্ধকার হলো, কিন্তু বাংলাদেশের আকাশে সেই ছোট আলোটি জ্বলতেই থাকলো। হয়তো এটিই ভবিষ্যতের সুরক্ষা, হয়তো এটিই বেঁচে থাকার নতুন ভোর।